কিলোমিটার দৌড়েছো? কোনো হিসাব আছে নাকি হারা উদ্দেশ্যে দৌড়ে বেরিয়েছো? আসলে আসলে স্যার ঠিক খেয়ালই করিনি। চমৎকার। এভাবে ট্রেনিং হবে তোমার? হ্যাঁ, ট্রেনিং করবে এভাবে? ভাই ভাই ভাই, আচ্ছা হয়েছে, মেয়েটাকে এখনই এত বকো না তো, তাড়াও না। এই ফুলকি, যাও তো গিয়ে স্ট্যান্ড অন করে এসো, যাও। আরে কি হলো, দাঁড়িয়েছো কেন? যাও। ও মা, ও কি? ফুলকিকে এভাবে বকাবকি করা হচ্ছে কেন শুনি? বাস এলেন আরেকজন ফুলকিকে আশকারা দেওয়ার জন্য। আসুন। আরে না না, ফুলকি নিশ্চয়ই প্র্যাকটিসে কোনো গন্ডগোল করেছে, নাহলে রোহিত ওইভাবে বকে নাকি? আরে কচুরিটা দাও। এই পারমিতা, এই নাও ধরো সবার জন্য, এই যে কচুরি, এটার মধ্যে ছোলার ডাল আছে, সবাই মিলে বসে জম্পেশ করে খাবো, বুঝতে পেরেছো? এই লাবু ডাকো সবাইকে। হ্যাঁ, আমি এক্ষুনি ডাকছি। এই ফুলকি, তুমি এক কাজ করো, তুমিও স্নান করে নেবে, হ্যাঁ? ততক্ষণ আমি সবাইকে ডেকে নিই। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আমি যাচ্ছি, চলো আমি ডাকছি। রুদ্রদা বলছে তুমি ভাইকে নিয়ে বসো, আমি তোমাদের গরম গরম দিচ্ছি। আরে না রে বাবা, কিছুক্ষণ রেখে দাও, সবার সাথে খাবো বলে তো নিয়ে এলাম। তুমি এক কাজ করো, বলো একটু চা খাওয়া। হ্যাঁ কিরে, সকাল সকাল তো মাথা গরম? বস বস, কথা আছে, বস। আয়। শুনলাম কাল রাতে বাড়ি গেছিলি, খোঁজ করছিলি আমার। আরে ফোন করবি তো একটা, ফোন করলে আমি চলে আসতাম। আরে আমি ফিরছিলাম অশোকনগর থেকে, আমার সুপার স্টোরে যাবার কথা ছিল। আমি মনে হলো হঠাৎ দিদির সঙ্গে একবার দেখা করে যাই, তাই চলে গিয়েছিলাম। আমার বিষয়ে খোঁজখবর করতে গেছিলে রোহিত রায়চৌধুরী? কিসের এত খোঁজখবর সেটাই জানতে হবে। হঠাৎ ভাড়াটে খুনি যে রাতে মারা গেল, সেই রাতে আমি কি করছিলাম সেটা তোর জানা দরকার হলো কেন? কোনো সমস্যা, তথ্য পাওয়া গেছে কোনো? না না, সাচ কিছুই জানা যায়নি এখনো। আমি এমনি জিজ্ঞেস করছিলাম, নানা রকম চলে তো মাথার মধ্যে, বুঝতেই পারছিস। জানছিলাম আর কি রাতে কি হচ্ছিল সেই রাতে। ফুলকির জন্য আমাকে এত বিপদে পড়তে হয় যে বলার নয়। তুই এভাবে কি দেখছিস? না, আমি আসলে জানি, আমি কি আর বলবো বলতো, যেদিন থেকে তুই শুনেছিস যে আমি নিজেকে সামলাতে না পেরে লাবুর গায়ে হাত তুলেছি, সেদিন থেকেই তুই সমস্ত কিছু নিয়ে আমাকে সন্দেহ করিস। বলা যায় না, এখন তো ভাবছি যে সেটাতে আমি কি খুনটা করেছি। কি যা তা বলছিস রুদ্র, এসব কথা আসছে কেন? আমি আসলে, হ্যাঁ গো, তোমার কি মাথাটা একেবারে গেছে নাকি? আচ্ছা, ভাই হঠাৎ করে এই ধরনের কথা কেন ভাবতে যাবে? তোমার তো এই বিষয়টার সাথে কোনো সম্পর্ক নেই যে ভাই এই ধরনের কথা ভাবতে যাবে। কি আশ্চর্য। ঠিক আছে, তুমি খাবে, চলো। এই তোমাদের আমি ডেকে এসেছি, তোরাও চলে আয়, ঠিক আছে? খাবে, এসো এসো। আরে যাচ্ছি, চলো। এই পারো, এই কচুরিগুলো সার্ভ করে দিবি, আয় না রে। তুমি কিন্তু না বলে আবার একটা কাণ্ড করছো। আমি বেশ বুঝতে পারছি, করো না এটা, বিপদে পড়বে, সামলাতে পারবো না ফুলকি। প্লিজ এই ছেলে মানুষের জেদটা ছাড়ো। ফুলকি দাস, আবার এই মেয়েটার উপর নজর রাখতে হবে। কি করতে চাইছে মেয়েটা, যেটা রোহিত চাইছে না? এই পারো, চল কচুরিগুলো বাড়ি আমরা। আরে পারমিতা চা নিয়ে এসছে, রোহিত আয়। এ কি রে, আয় আয়, ঠান্ডা হয়ে যাবে এরপরে চা।
কেন মনে হচ্ছে জামাইবাবু সবসময় কেমন নজর রাখছেন আমার উপর? উনি কি তাহলে আসল অপরাধী? সেই জন্যই ভয়ে ভয়ে আছেন কোনোভাবে, ভাবছেন ধরা পড়ে যাবেন। স্যার আমার কথা বিশ্বাস করলো না, কিন্তু আমি ঠিক প্রমাণ বের করে আনবো যে জামাইবাবু সম্পূর্ণ নির্দোষ নন। উনি এই খুনের বিষয়টার সাথে কোনোভাবে জড়িয়ে আছেন। দিদি, এই চালের প্যাকেটটা নতুন এসেছে, নিয়ে দেখতে পারেন, খুব ভালো হবে। আর দামটাও কম। আর এই চালের দানা একটার সঙ্গে আরেকটা লাগেও না। বলছো ভালো হবে? হ্যাঁ ভালো হবে, নিয়ে দেখুন না। ফুলকি, সুমন স্যার, বলছি উনি চালের প্যাকেট নেবেন, একটু দেখো না। আমি দেখছি। দাদা ভাই, তুমি চলে এলে যে, কোনো খবর আছে নাকি? ফুলকি তুমি ঠিক আছো তো? কেউ কিছু ধরতে পারেনি তো? কি আর বলবো দাদা ভাই, ধরা পড়তে পড়তে মা কালী বাঁচিয়ে নিয়েছে। স্যার তো পুরোপুরি সন্দেহ করছেন যে আমি হয়তো কোনো গোলমাল পাকাচ্ছি। জামাইবাবু সকাল সকাল চলে এসেছিলেন, এমনভাবে তাকাচ্ছিলেন না, আর এমন এমন কথা বলছিলেন যাতে মনে হলো খটকা লেগেছে ওনার। এই বললাম না তোমাকে, রুদ্ররূপ বাবুর এই নবাবগঞ্জ আর তার আশেপাশে এলাকায় যথেষ্ট ক্ষমতা আছে। যাই হোক, আমার ওই ইনফর্মার সে বলেছে কাল একটা খবর দেবে। আমি তাকে সব বুঝিয়ে বলে দিয়েছি। নবাবগঞ্জের বাজারের বাইরে একটা সবজির গাড়ি নিয়ে থাকবে তুমি, আমিও সঙ্গে থাকবো, অন্য ছদ্মবেশে থাকবো। ওকে? সর্বনাশ, কালো যদি দৌড়ানোর নাম করে বাড়ি থেকে বেরোয়, সে নির্ঘাত ধরে ফেলবেন আর কোথাও যেতে দেবেন না। আচ্ছা ফুলকি, একটা কাজ করা যায় না? মানে এই স্টোরের চাবি তো তোমার কাছেই থাকে, তো ভোরবেলায় কাজ করার নাম করে তুমি যদি স্টোরে চলে আসো। হ্যাঁ, সেটা হতে পারে। এখানেই সেজেগুজে পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাব। রাইট, সেটাই ভালো হবে। তবে ফুলকি, আমাদের কিন্তু খুব সাবধানে এগোতে হবে, ধরা পড়লে কিন্তু চলবে না। আরে অংশুদা, তুমি স্টোরে? বাই দ্য ওয়ে, তুমি সকাল থেকে কোথায় ছিলে? বৌদি তোমাকে ফোন করছে বারবার, ফোনটাও ধরছো না। আসলে ওই থানায় না অনেক কটা ফাইল শেষ করা ছিল, তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কাউকে কিছু বলা হয়নি। তুমি কিছু কিনবে নাকি? সেরকম মনে বলো, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। না না, আমার তো সেরকম কিছু কেনাকাটা নেই। সে কি, তাহলে তুমি এখানে এলে কেন? বাড়িতেই চলে যেতে পারতে। আরে না, এই দেখো তোমরা তো বাড়ি ফিরবে, তাই ভাবলাম একসঙ্গে বাড়ি ফিরি। আসলে ইউরা তো বেশি আগে বাড়ি ফিরলে না পারমিতা আবার এক গাদা খাবার খাইয়ে দেবে। এই ব্যাপার, এদিকে এসো, এদিকে এসো। আমি নিয়ে যাব তোমাকে, বুঝতে পেরেছো? আর বৌদি তোমাকে যখনই খাবার দেবে যেটা তুমি খেতে পারবে না, হালকা করে এদিকে পাচার করে দেবে। ব্যাস হয়ে গেল, দাদা একবারে হাতে স্বর্গ পেয়ে গেল, হয়ে গেল। আবার ছোট মুখে বড় কথা। এদিকে আয়, এদিকে আয়। রোহিত, আয়, চলো। কে? ও ও ও স্যার, আপনি? কি ব্যাপার বলো তো, এরকম চমকে চমকে উঠছো কেন তুমি? অশোকনগরেও দেখেছি, এখনো দেখছি। আজ সকালে যে কথাটা বললাম মনে আছে তো? কি কথা স্যার? কাউকে কিছু না বলে গোপনে একা একা কোনো রকম গোয়েন্দাগিরি করবে না। রুদ্রকে যে সন্দেহটা করছো, ভুল করছো ফুলকি।
প্লিজ এগুলো মাথা থেকে বের করো। তুমি একটা ভুল জিনিস ভাবছো, এটা প্লিজ তুমি নিজেকে আগে বোঝাও। আর দয়া করে সন্দেহের বশে এমন কিছু করে বসো না যাতে হিতে বিপরীত হয়ে যায়, মনে থাকবে? স্যার, কালকে ভোরবেলায় এসে আমি নতুন স্টকের সব জিনিসপত্র গুছিয়ে দেব। আজকে আসলে পায়ে খুব ব্যথা, বাড়ি যাই আমি। এর মধ্যে তোমার পা ব্যথা শুরু হয়ে গেল? হ্যাঁ, পায়ে ব্যথা করছে তো স্যার, কি করব বলুন? ঠিক আছে, সুমনকে বলে যাও, ও ছুটি দিলে বাড়ি চলে যাও। আমি ঢুকলাম অফিসে। ফুলকি, কি হয়েছে? বাড়ি যাবে? যাও না, কোনো অসুবিধা নেই, আমি এদিকটা সব সামলে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। সুমন স্যার, কালকে সকাল সকাল স্টোর খোলার আগেই আমি নতুন স্টকের জিনিসপত্র সাজিয়ে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না। এখন আমি যাই। তুমি অত চিন্তা করো না, তুমি এখন এসো, কোনো চিন্তা নেই। কাল সবজিওয়ালি সাজার সরঞ্জাম জোগাড় করতে হবে তো। কে জানে কাল দাদা ভাইয়ের লোক কি বলবে, জামাইবাবুর কাছে আবার ধরা না পড়ে যায়। এইটুকু দেখো মা কালী। তুমি কিন্তু না বলে আবার একটা কাণ্ড করছো, আমি বেশ বুঝতে পারছি। করো না এটা, বিপদে পড়বে, সামলাতে পারবো না ফুলকি। এই তিওয়ারিকে একটু আমার ঘরে পাঠিয়ে দাও তো। ফুলকি দাস কি করছে না বলে, এই মেয়েটাকে আমি একদমই বিশ্বাস করি না। কি কি করছে কে জানে। ভাই এনি চান্স আমাকে কি সন্দেহ করছে, মানে ভাড়াটে খুনিকে সরিয়ে দেওয়ার জন্য? না না, এটা তো সম্ভব না। মানে আমাকে আয়ামাসির ছদ্মবেশে ফুলকি দাস চিনে ফেলেছে, সেটা কি করে হবে? নাকি অন্য কিছু করছে, নাকি আমি এসব নিয়ে একটু বেশি চিন্তা করছি। দাদা আসবো? আরে তিওয়ারি, এসো ভাই, এসো 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 এসো। তিওয়ারি, তোমাকে আমি ডেকে পাঠালাম কারণ একটা কাজ আছে, বুঝতে পেরেছো? কাজটা গোপনে করতে হবে, একজনকে একটু ফলো করতে হবে, মানে একজনের উপর একটু নজর রাখতে হবে ভালো করে, বুঝতে পেরেছো? কার উপরে দাদা বলুন? কার উপরে আবার? ফুলকি দাসের উপরে। মানে ফুলকি দাস কোথায় কোথায় যাচ্ছে, কার কার সাথে কথা বলছে, বেশি কথা কার সাথে বলছে, সমস্ত কিছু আমার জানা খুব দরকার তিওয়ারি। এই কাজটা গোপনে করো, নিজে করতে যেও না, বুঝতে পেরেছো? কাউকে একটা হায়ার করো, করে বিশ্বস্ত কোনো লোক, তাকে ফুলকি দাসের পিছনে পাঠিয়ে দাও। দেখো কারোর জন্য সন্দেহ না হয়। হ্যাঁ ঠিক আছে দাদা, একটা ছেলেকে বলছি, একদম এটুলির মতো এটে থাকবে ফুলকির সঙ্গে, সন্দেহজনক কিছু হলেই জানাবে। না তিওয়ারি, কোনটা সন্দেহজনক আর কোনটা সন্দেহজনক নয় সেটা ঠিক তুমি বুঝতে পারবে না। তুমি দিনের শেষে সমস্ত খবর এনে আমাকে দিও, বাকিটা আমি বুঝে নেবো, কেমন? যাও যাও যাও, দাঁড়িয়ে দেখো না, সময় নষ্ট করো না, যাও। ঠিক আছে দাদা। কেন জানি না মনে হচ্ছে ফুলকি দাস কিছু একটা গন্ডগোল করছে। এটা দুটোই কাজ, প্রত্যেকবার এক্সট্রা পাকামো করে আমার ভাড়া ভাতে ছাই দিয়ে দেয়। এইবার আবার কি করছে কে জানে, চাপে না ফেলে দেয়। अरे ओ लड़की,
ये तुराई कितने में दे रही हो? ও মলজা, আমি তো হিন্দি কথা বুঝি না, সব সবজির দাম বেড়ে গেছে। हाँ? अरे तुम लोग तो डाका डालते हो। আরে বাবা, এখানে না পোষালে অন্য জায়গায় গিয়ে কেন না রে বাপু, এখানে অশান্তি কেন করছো? যত সব চলে আসে। हाँ हाँ दूसरे जगह से ले लेंगे, बात करती है। বাপি এখানে কি করছে? আর এদেরকে নিয়ে পারা যায় না। এই যে হারানের বউ, কবে থেকে এমন লোক ঠকানো শিখেছ? কালকে পুরো লাউটা হাতে ধরে দিলে, ভেতরটা পুরো ঝুলো হয়ে গেছে। এই লাউ খাওয়া যায়? আমার টাকা ফেরত দাও। ও মলজা, তুমি লাউটা দেখে কেন নাওনি? এখানে এসে এখন চেল্লামিলি করছো? আমি কোনো সবজি ফেরত নিই না, যাও এখান থেকে। যাও যাও এখান থেকে যাও। আমার টাকা ফেরত লাগবে লাগবে লাগবে। भैया हुआ क्या? আরে দেখো না, এই বউটা তো হাতে গলা কাটে। কাল আমি লাউটা কেটেই বুঝেছি লাউটা বুড়ো। শোনো, আমি কোনো টাকা পয়সা ফেরত দেব না, যা খুশি করে নাও তুমি, যাও এখান থেকে। দেখুন দেখুন, এই হচ্ছে সবজি আলি, এই হচ্ছে সবজি আলি। খালি লোক ঠকানো, খালি লোক ঠকানো। এই লাউ আমি ফেরত দিয়ে গেলাম, তুমি এটাকে বাড়িতে নিয়ে গিয়ে লাউ ঘন্ট বানিয়ে খেও, ঠিক আছে? চললাম। अरे क्या करती हो तुम लोग? ऐसा कोई व्यवसाय करता है क्या? এইভাবে কেউ ব্যবসা করে? তুমি এইভাবে লোক ঠকাচ্ছ? ঠিকই তো, এইভাবে লোক ঠকাচ্ছ। বেশ বাবু বেশ, তোমরা যখন বলছো আমি এখানে লোক ঠকাচ্ছি, এখানে আমি ব্যবসাই করব না, চললাম আমি। हाँ वही अच्छा है, वही अच्छा है। चलो जाओ, जाके दूसरी जगह देख लो। हाँ पैसा भी लेगी, चीज भी खराब देगी। अरे चलो जाओ भाई साहब, थोड़ा मदद कर दो। चलो चलो चलो। চলে যাচ্ছি আমি এখান থেকে। हाँ चलो चलो चलो। भाई साहब थोड़ा देख के उधर। কিরে বাপি? আরে তিওয়ারিজি, চরণকে বাজারে দেখলাম গো। চরণ মানে আমাদের থানার সেকেন্ড অফিসার অংশুমান সেনগুপ্তর খুব খাস লোক। আচ্ছা, ও তো চাইলে বাজারে অনেক ভালো ভালো সবজি কিনতে পারতো, কিন্তু একটা বুড়ো লাউ ফেরত দেওয়ার জন্য বাজারে চলে এলো। তা আসতেই পারে, এতে এত অবাক হওয়ার কি আছে? আর আমি তো তোকে বলেছিলাম ফুলকির ওপর নজর রাখার জন্য। আমি তোর কাণ্ড কারখানা দেখার জন্যই যাচ্ছিলাম। ফুলকির খবর কি বাপি? ফুলকিকে তো আমি স্টোরেই দেখেছি শেষবার, ও ওখানেই আছে। আমি তো চরণকে ফলো করতে করতে এখানে চলে এলাম। আমি তো জানি দাদা, তুমি বলেছো যে পুলিশ তোমাদের পিছু নিয়েছে, কিন্তু চরণের কাণ্ড কারখানাগুলো কিরকম একটা অদ্ভুত লাগছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যে কাজটা দিয়েছি সেটা মন দিয়ে কর, বাকিটা আমি দেখছি। যা এখন। ঠিক আছে। ও দাদা ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার গুপ্তচর এসে একটা লাউ ধরিয়ে হঠাৎ ঝগড়া কেন করলো? চিরকুট কোথায়? কি খবর দিল? ফুলকি, আমার ইনফরমারটা কিন্তু আরেকটা কথা বলেছিল, সেটা কোথায় খেয়াল করোনি তুমি? ও বলেছিল লাউটা কেটে দেখেছে লাউটা বুড়ো, তার মানে লাউটাকে চিরে ওর মধ্যে ও চিরকুটটা রেখে দিয়েছে। দেখি কোথায় রেখেছে। এই তো। কি কি লেখা আছে দাদা ভাই ওতে? শিগগিরই নবাবগঞ্জের পাশে মোহনাপুরার উপকূলে বড় সংখ্যায় অস্ত্র পাচার হবে। রাজাবাবুর মাধ্যমে এই অঞ্চলের বড় বড় বেআইনি কাজ চলে। এই অস্ত্র পাচার রাজাবাবুর লোক রবি করে। মোহনাপুরা
মোহনাপুরা তো নবাবগঞ্জের পাশেই, ওটাও তো রুদ্ররূপ বাবুরই এলাকা। আবার সেই রাজা বাবুর কথায় উঠেলো দাদা ভাই? এই রাজা বাবুর হুকুমেই তো লেইমা চানুকে অপহরণ করা হয়েছিল, তাই না? হ্যাঁ, মানিক ভাইয়ের লোক তো তাই বয়ান দিয়েছিল। এই রাজা বাবুকে কেউ কোনোদিনও দেখেনি, মানে মানিক ভাইরা তো অন্তত দেখেনি। সে কোথায় থাকে কেউ জানে না। সেই রাজা বাবুই নবাবগঞ্জের আশেপাশে বেআইনি কাজকর্ম করে, আর তার লোকজনরা অস্ত্র পাচার করবে। চরণের ইনফরমেশন অনুযায়ী তো সেটাই হচ্ছে। আচ্ছা দাদা ভাই, এই রাজা বাবুর সঙ্গে জামাই বাবুর কি কোনো সম্পর্ক আছে? তোমার কি মনে হয়? ফুলকি, সেটা তো নিশ্চিতভাবে বলা চলে না। কি বলতো, সাধারণত আমি দেখেছি যে এই ধরনের বড় মাপের বেআইনি কাজের বিষয় না রুদ্ররূপ বাবুর মতো বড় নেতাদের কাছে অজানা থাকার কথা নয়। ফুলকি, এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি, যদিও প্রমাণ নেই। প্রথম থেকে যদি ঘটনাগুলো ভাবি, প্রীতি ম্যাচে নকল লেইমা চানু এলো আমায় মারতে। সে একজন ভাড়াটে খুনি। স্যার তাকে মারল, সে জ্ঞান হারালো, কোনো বয়ান দিতে পারলো না। আর ওদিকে আসল লেইমা চানুকে রাজা বাবুর কথায় অপহরণ করা হয়েছিল। আসল লেইমা চানু তো সেই বিষয়ে কিছু বলতে পারলো না, সে তো মণিপুরে ফিরেও গেছে। স্যাম মানে ওই ভাড়াটে খুনি, সে বয়ান দেওয়ার আগেই তাকে খুন করা হলো বিষ দিয়ে। কে খুন করেছে সেটা জানা নেই, শুধু একজন রহস্যজনক আয়ামাসিকে স্যামের ঘর থেকে বের হতে দেখা গেছিল। কিন্তু খুনটা যে সেই করেছে সেটাও তো জোর দিয়ে বলা যায় না। ফুলকি, খুনটা অন্য কেউ করতে পারে। হ্যাঁ, কিন্তু ওই আয়ামাসির সঙ্গে জামাইবাবুর মিলটাও তো অস্বীকার করা যায় না দাদা ভাই।